হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। অনেকদিন পর আমরা আবার স্মার্ট বোর্ডে ক্লাস করাচ্ছি। আমি বলেছিলাম যে তোমাদের 18 তারিখ থেকে ঠিক আমি শুরু করে দেবো। ওকে, তো তার মাঝে যেটুকু সম্ভব, যেটুকু পসিবল হয়েছে আমি ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা করেছি অন্যভাবে। এই করতে করতে আমরা মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটির যে প্রথম অংশটা ওহমস ল, ইলেকট্রিক কারেন্ট এবং ওহমস ল, ওটাতে আমরা ছেড়েছিলাম। তারপর আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমরা কেসিএল কেভিএল সম্পর্কে পড়েছিলাম এবং ইলেকট্রিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যেরকম মিটার ব্রিজ, সেটা সম্পর্কে আমি ডিসকাস করেছিলাম এবং হুইটস্টোন ব্রিজ সম্পর্কেও ডিসকাস করেছিলাম। তো আজকে আর একটা টপিকস আমাদের বাকি রয়েছে ওই চ্যাপ্টারটা, যেটা হচ্ছে যে পোটেনশিওমিটার। এবং এই পোটেনশিওমিটারটা হয়ে গেলেই কিন্তু আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির এই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। কারেন্ট ইলেকট্রিসিটির একটি চ্যাপ্টার বাকি আছে, যেটা হচ্ছে যে হিটিং ইফেক্ট অফ কারেন্ট। ওইটা হয়ে গেলে আমরা ম্যাগনেটিজমে প্রবেশ করব। ওকে, তো চলো আজকে পোটেনশিওমিটারটা ডিসকাস করে নিই। তো পোটেনশিওমিটার হচ্ছে যে একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। এর সাহায্যে কি করা হয় তোমাদেরকে বুঝতে হবে। পোটেনশিওমিটারের সাহায্যে বেসিক্যালি কি করা হয়, এটা এমন এক ধরনের তড়িৎ যন্ত্র যার সাহায্যে কোনো তড়িৎ কোষের তড়িৎ চালক বল এবং অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। এই পার্টটা সবচাইতে ইম্পর্টেন্ট, যে তড়িৎ চালক বল নির্ণয় করা যায়, ঠিক আছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবো কিভাবে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। দেখো, তড়িৎ চালক বল নির্ণয় করার জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা যন্ত্র বলতে পারো। অনেক সময় এরকম কোয়েশ্চেন আসে যে তড়িৎ চালক বল নির্ণয় করার জন্য আমরা ভোল্টমিটার কেন ব্যবহার করি না, পোটেনশিওমিটার কেন ব্যবহার করি, সেই সব বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে তোমরা জানতে পারবে। তো দেখো, আমি প্রথমে এখানে যে সার্কিটটা দেখিয়েছি, এটা যে সিম্বলিক সার্কিট বুঝতে পারছো, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল সার্কিটটা। যদি আমরা বলি যে আমাদের ল্যাবরেটরিতে পোটেনশিওমিটার যে থাকে সেটা কিরকম দেখতে হয় বা কিরকম ভাবে থাকে। তো বেসিক্যালি দেখো, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করবো যে এখানে এই দেখো কয়েকটা যে ওয়্যার রয়েছে এরকম ভাবে। দেখো এইভাবে যে ওয়্যারটা রয়েছে এটা কানেক্টেড ওয়্যার, কিন্তু এ থেকে বি অবধি কিন্তু এটা একটাই ওয়্যার রয়েছে, ঠিক আছে। যাতে অনেক বড় ওয়্যার, তো সেই জন্য এটাকে আমরা গুটি গুটি এইভাবে করি। এখানে যেমন 4টাতে করা আছে, অনেক ক্ষেত্রে 10টাতেও করা থাকে। ওকে, এবারে দেখো এখানে তুমি দুটো সার্কিট দেখতে পাবে। একটা সার্কিট দেখো যে বি থেকে এসে এই দেখো এই দিক থেকে একটা সার্কিট রয়েছে, বা এ থেকে এখান থেকে শুরু হয়ে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা অ্যামমিটার লাগানো আছে, এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এখানে একটা কি লাগানো আছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। তারপরে এই ওয়্যারটা কানেক্টেড হয়েছে। আবার দেখো এইদিকে আরেকটা সার্কিট রয়েছে, যেখানে কিন্তু এখানে একটা আননোন ব্যাটারি লাগানো আছে। আমাদের বেসিক্যালি যে কাজ হবে পোটেনশিওমিটারে, পোটেনশিওমিটার সার্কিটের যে বেসিক্যালি কাজ হবে এখানে, সেটা কি না, সেটা হচ্ছে এই যে আননোন যে তড়িৎচালক ব্যাটারিটা রয়েছে এর তড়িৎচালক বল নির্ণয় করা। ওকে, এর তড়িৎচালক বল নির্ণয় করাটা হচ্ছে আমাদের এখানে কাজ। তো আমি যদি এই আননোন ব্যাটারিটাকে আমি ই দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল ই দিয়ে যদি আমি প্রকাশ করি, এই আননোন ব্যাটারিটাকে যদি আমি ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করি, ওকে, ক্যাপিটাল ই দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এই ইটা আমরা নির্ণয় করতে চাইছি। আর দেখো এই যে এর যে অ্যাকচুয়াল যে তড়িৎচালক বল সেটা আমাদের গিভেন থাকবে, কারণ এটা নোন। তাহলে এটাকে আমরা ইপি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি এখানে যে দুটো সার্কিট আছে না, এই সার্কিটটাকে আসলে আমরা কি বলি, এই যে উপরের দিকে যে সার্কিটটা রয়েছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি সার্কিট। ভালো করে বুঝো, এইটা হচ্ছে আমাদের প্রাইমারি সার্কিট বা মুখ্য বর্তনী আমরা বলতে পারি, প্রাইমারি সার্কিট। আর এই যে সার্কিটটা রয়েছে, এই যে ব্যাটারিটা রয়েছে এবং তার সঙ্গে একটা গ্যালভানোমিটার রয়েছে এখানে, আর এই গ্যালভানোমিটার থেকে এটা যে এখানে মিলিত হয়েছে এর অংশটা, এটাকে জকি বলা হয়, এটার উপরে স্লাইড করতে পারবে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, এখানে গ্যালভানোমিটার এখানে ই রয়েছে, তাহলে এই যেটুকু সার্কিটটা এটাকে বলা হয় সেকেন্ডারি সার্কিট। এটাকে কি বলা হয়, সেকেন্ডারি সার্কিট বা গৌণ বর্তনী, সেকেন্ডারি সার্কিট। প্রথমে আমি এই বিষয়টা বলি এখানে কি করা হয়, তারপরে আমি এই সিম্বলিক সার্কিটটা যাবো। এটা মেন আমাদের থিওরি পড়ার জন্য, কিন্তু আগে এইখান থেকে ওইখানে কিভাবে আসছে সেটা একটু বোঝার প্রয়োজন আছে। তো দেখো বেসিক্যালি এখানে কি করা হয়, এখানে বেসিক্যালি যেটা করা হয় মানে এক্সপেরিমেন্টটাতে কি করা হয়, পরে আমি বলবো এগুলো কেন করা হয়। এক্সপেরিমেন্টটাতে কি করা হয়, দেখো এইদিকে সার্কিটটা তো ফিক্স থাকে, এদিকে সার্কিটটা তো রয়েছে। এখানে দেখো অ্যামমিটার লাগানো আছে, এখানে একটা ব্যাটারি লাগানো আছে, কি লাগানো আছে, রেজিস্ট্যান্স লাগানো আছে, এটা রিওস্ট্যাট, এটাকে আরএইচ দিয়ে প্রকাশ করা হয়। রিওস্ট্যাট হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, যেটা আমরা যে রেজিস্ট্যান্সটাকে আমরা ভেরি করাতে পারি, মানে চেঞ্জ করতে পারবো আমরা ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট, ঠিক আছে। আর এখানে একটা পোটেনশিওমিটার যে ওয়্যার রয়েছে, এই ওয়্যারটার একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স রয়েছে, বুঝতে পারছো। এবার দেখো এখানে কি করা হয়, আমাকে নির্ণয় করতে হবে এই ব্যাটারিটার তড়িৎচালক বল ই নির্ণয় করার জন্য আমরা কি করব, এই যে জকিটা রয়েছে এই জকিটাকে এর উপরে স্লাইড করে করে দেখবো যে কোন বিন্দুতে নিষ্পন্দ অবস্থার সৃষ্টি হচ্ছে বা গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্ট সেটা জিরো হচ্ছে। যেরকম আমরা মিটার ব্রিজে করেছিলাম এক্সপেরিমেন্টটা সেম, মিটার ব্রিজের যে মানে ওয়ার্ক যে কাজটা আমরা করেছিলাম ফিজিক্যালি সেটা সেম। ওখানেও জকিটাকে স্লাইড করে করে দেখেছিলাম মিটার ব্রিজের উপরে যে কোনখানে গ্যালভানোমিটার রোধ শূন্য হচ্ছে, এখানেও সেটা দেখবো, যদিও পারপাসটা আলাদা, কেন দেখছে সেটা আমরা বলবো। তো এইটুকু নিশ্চয়ই বোঝা গেছে এই সার্কিটটার সাহায্যে কি করা হচ্ছে, মানে এই পুরো যে এক্সপেরিমেন্টটা সেটআপটা কি না, এইদিকে একটা সার্কিট রয়েছে
যেটা হচ্ছে প্রাইমারি সার্কিট, এদিকে একটা সার্কিট রয়েছে, এটা সেকেন্ডারি সার্কিট। সেকেন্ডারি সার্কিটে মূলত আননোন ব্যাটারিটা লাগানো থাকে। এই ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় করার জন্য এটাকে একটা গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করে, তার সঙ্গে একটা জকি থাকে, যে জকিটাকে আমরা স্লাইড করাতে পারি এর উপরে। সেটা করে করে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ মাত্রা কখন শূন্য হচ্ছে। যে পয়েন্টে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা শূন্য হবে সেই পয়েন্টের ডিস্টেন্স আমরা এখান থেকে মেপে নেবো, এই পয়েন্ট থেকে মেপে নেবো কতটা ডিস্টেন্স গিয়ে শূন্য হয়েছে, সেটাকে আমরা ব্যালেন্সিং লেন্থ বলবো। তো দেখো এই যে পুরো সার্কিটটা রয়েছে, এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমি এখানে ড্র করেছি। কিরকম না, দেখো এই দিকটা যেটা হচ্ছে, ওইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি সার্কিট। উপরে যেটা রয়েছে, উপরে যেটা রয়েছে এটা কি আমরা বললাম প্রাইমারি সার্কিট। প্রাইমারি সার্কিট দেখো, যদি আমরা এই দিকের সার্কিটটাকে দেখি, এই দিকের সার্কিট কি কি রয়েছে দেখো। প্রাইমারি সার্কিট, এটা প্রাইমারি ইপি মানে কি, প্রাইমারি সার্কিটের যে তড়িৎচালক বল। আর এইচ রয়েছে, কিটা আমরা লাগাইনি, ডাইরেক্ট যুক্ত করে দিয়েছি। আর একটা কি রয়েছে, অ্যামমিটার রয়েছে। এখানে দেখো একটা অ্যামমিটার রয়েছে, একটা রিওস্ট্যাট রয়েছে, রিওস্ট্যাটের সাহায্যে আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবো। একটা ব্যাটারি রয়েছে যার তড়িৎচালক বলটা অবশ্যই আমাদের জানা থাকবে। এটা প্রাইমারি সার্কিট। এবং থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট আমরা চেষ্টা করবো কি না, প্রাইমারি সার্কিটের কারেন্টে যাতে কনস্ট্যান্ট থাকে। কেন সেটা আমরা পরে বলবো। এবার দেখো এই যে এ বি, যেটা এইখানে দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো ছিল, সেটাকে আমি ডাইরেক্ট এ থেকে বি পর্যন্ত এভাবে লাগিয়ে দিয়েছি। এবং এই পোটেনশিওমিটার ওয়্যারটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এলপি। এই এলপি কি না, এলপি হচ্ছে পোটেনশিওমিটারটার দৈর্ঘ্য, পুরো পোটেনশিওমিটার তারটা এ থেকে বি পর্যন্ত তারটা রয়েছে তার দৈর্ঘ্য। আরপি কি না, এই তারটার যে রেজিস্ট্যান্স, এই পুরো তারটার যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে যে আরপি। ঠিক আছে, ইটা হচ্ছে আমাদের আননোন ব্যাটারি, জি হচ্ছে গ্যালভানোমিটার। এবার দেখো এই জে হচ্ছে জকি, যেটা এখানে পি দিয়ে প্রকাশ করা আছে, এখানে আমি এ জে লিখেছি, জে হচ্ছে জকি। তাহলে কি করছি দেখো, এই যে পয়েন্টটাকে এর উপরে স্লাইড করে থাকে, যে পয়েন্টে গিয়ে দেখছি যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ শূন্য, সেই পয়েন্টটা পর্যন্ত এ থেকে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমরা নোট করে দিয়েছি, নোট করে রেখেছি। অ্যাকচুয়ালি এখানে কিভাবে মাপা হবে না, এই তারটা দেখো এখান থেকে এখান অবধি যেটুকু তারটা রয়েছে, এইখান থেকে এখান অবধি প্লাস এখান অবধি, সেটা টোটাল যে লেন্থটা হবে সেই লেন্থটা পরিমাপ করা হবে। তো এখানে সেই লেন্থটা হচ্ছে এল। তাহলে এল কে আমরা এখানে কি বলবো, ব্যালেন্সিং লেন্থ। ভালো করে বুঝো, এল কি, এল হচ্ছে যে ব্যালেন্সিং লেন্থ, ব্যালেন্সিং লেন্থ। ওকে, ব্যালেন্সিং লেন্থ। আচ্ছা এলপি কি, এলপি হচ্ছে যে পুরো পোটেনশিওমিটারটার দৈর্ঘ্য, লেন্থ অফ মানে পোটেনশিওমিটার ওয়্যারটার দৈর্ঘ্য, লেন্থ অফ পোটেনশিওমিটার ওয়্যার, পোটেনশিওমিটার ওয়্যারটার দৈর্ঘ্য। আর আরপি কি না, আরপি হচ্ছে যে রেজিস্ট্যান্স অফ পোটেনশিওমিটার ওয়্যার, পুরো পোটেনশিওমিটার যে ওয়্যারটা রয়েছে তার রোধ, রেজিস্ট্যান্স অফ পোটেনশিওমিটার ওয়্যার। আশা করি এখানে অবধি বোঝা গেছে পুরো সার্কিটটা কি কি রয়েছে। এটা হচ্ছে প্রাইমারি সার্কিট। তাহলে বলো এই প্রাইমারি সার্কিট যখন আমরা সেকেন্ডারি সার্কিটটা কানেকশন করিনি, এটা তো সেকেন্ডারি সার্কিট যেখানে ই রয়েছে জি রয়েছে, যখন আমি সেকেন্ডারি সার্কিটে কানেক্ট করিনি, এবি ওয়্যারটার সঙ্গে কানেক্ট করি, মানে যেটাকে কানেক্ট করাইনি, জাস্ট খোলা রয়েছে, তাহলে এটা ওপেন সার্কিট রয়েছে, তখন সেই অবস্থায় এই সার্কিটটাতে কারেন্ট কত হবে, প্রাইমারি সার্কিটের যে কারেন্ট হবে, ভেবে দেখো সেই কারেন্টটাকে যদি আমি আইপি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে প্রাইমারি সার্কিটের যে কারেন্ট হবে আইপি, সেটা কত হবে না, প্রাইমারি সার্কিটের কারেন্ট আইপি সমান কত হবে, নেট যে তড়িৎচালক বলো সেটা কত হচ্ছে ইপি ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স কত বলো, রেজিস্ট্যান্স হচ্ছে আরএইচ প্লাস আরপি, আরএইচ প্লাস আরপি টোটাল রেজিস্ট্যান্স। আরএইচ হচ্ছে রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স, আর আরপি হচ্ছে পুরো পোটেনশিওমিটার ওয়্যারটার রেজিস্ট্যান্স। তো এইটা হচ্ছে আইপি, প্রাইমারি সার্কিটের কারেন্ট। এবং থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট আমরা চেষ্টা করব এই প্রাইমারি সার্কিটের কারেন্টটাকে ফিক্সড রাখতে। দেখো যখনই আমরা এই জেটাকে এর সঙ্গে কানেক্ট করে দেবো, মানে সেকেন্ডারি সার্কিটটাকে কানেক্ট করে দেবো, তখনই প্রাইমারি সার্কিটের কারেন্টটা চেঞ্জ হতে চাইবে। তো ওই জন্য আমরা প্রথমে একবার প্রাইমারি সার্কিটের কারেন্টটা নোট করে রাখবো, যেই চেঞ্জ হতে চাইবে প্রাইমারি সার্কিটের কারেন্টটা, তখনই আমরা এই রিওস্ট্যাটটাকে চেঞ্জ করে, রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে ওটা আগের যে মানটা আছে সেটাতে ফিক্সড করে নেবো। এবং প্রত্যেকবার যখন এক্সপেরিমেন্ট আমরা করব এবং যে পয়েন্টটা নির্ণয় করব, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দেখবো যে অ্যামমিটারের যে কারেন্টটা এখানে এই প্রাইমারি সার্কিটে সেটা ফিক্সড আছে কিনা। সেটা না ফিক্সড থাকলে কিন্তু মুশকিল, কেন সেটা পরে একটু পরে বুঝতে পারবে। তাহলে এই আইপি ইকুয়াল টু ইপি আপন আরএইচ প্লাস আরপি, এটাকে আমরা কি করবো, ফিক্সড রাখার চেষ্টা করবো সবসময় থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট। এইবারে সেকেন্ড কাজ কি আমাদের না, সেকেন্ড কাজ হচ্ছে এটা ফার্স্ট এক্সপেরিমেন্টের যেটা প্রথম একদম পার্টটা, সেটা কি করতে হবে আমাকে, আইপিটাকে কত, সেটা আমি এখানে যেটা আমি ম্যাথমেটিক্যালি বললাম যে আইপি ইকুয়াল টু হবে ইপি আপন আরএইচ প্লাস আরপি। ইপি আর আরপি তো ফিক্সড, আরএইচ কে আমরা চেঞ্জ করে আইপি কে সেট করতে পারি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। কিন্তু এই আইপিটা এক্সপেরিমেন্টের সময় ডাইরেক্ট আমরা এমিটার থেকে রিডিংটা পেয়ে যাব। ওকে, এইবারে দেখুন যখনই আমরা এই যেটাকে মানে এই পয়েন্টটাকে খোঁজার চেষ্টা করবো ব্যালেন্সিং লেন্থটা কোথায় আছে, এই যে যেটাকে আমরা বিভিন্ন জায়গাতে এখানে কি করবো, সরিয়ে সরিয়ে দেখবো যে কোনখানে ব্যালেন্সিং লেন্থ পাওয়া যাচ্ছে। ব্যালেন্সিং লেন্থ মানে কি, যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়। তো সেই যখনই আমরা ব্যালেন্সিং লেন্থটা পেয়ে গেলাম, ভেবে দেখো যখনই আমরা এখানে ব্যালেন্সিং লেন্থটা পেয়ে গেলাম,
তখন কিন্তু আমাকে দেখতে হবে যে এমমিটারের কারেন্টটা আগের মতো আছে কিনা। যদি আগের মতো না থাকে তখন আমি আরএইচটাকে চেঞ্জ করে আইপিটাকে আগের মতো নিয়ে আসবো, মানে কারেন্টটাকে ফিক্সড রাখবো। নেক্সট দেখো আমরা কি করলাম, ব্যালেন্সিং লেন্থটা পেয়ে গেলাম। তো যেই ব্যালেন্সিং লেন্থটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এইটুকু অংশের যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা নির্ণয় করার চেষ্টা করব। এইটুকু অংশের যে পোটেনশিয়াল ডিফারেন্স, শুধুমাত্র ওইটুকু অংশের যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে এ যে, এইটুকু আমরা নির্ণয় করার চেষ্টা করব। এটা আমরা কি করে পেতে পারি, দেখো এটা আমরা কি করে পেতে পারি, এটা আমরা কি করে পেতে পারি, এজেটা কি করে পেতে পারি, দেখো এজেটা আমরা কি করে পেতে পারি, ভি এজে। তার আগে আমরা এই পুরো এই ডিস্টেন্সটার মধ্যে ভি এবিটা বের করে নিই। ভি এবি কত হবে বলো, পুরোটাতে যে পোটেনশিয়াল ডিফারেন্স পুরো তারটার মধ্যে, পুরো যে কারেন্টটা ছিল সার্কিটে কত কারেন্ট যাচ্ছে, আইপি, আইপি হচ্ছে কারেন্ট, ইনটু রেজিস্ট্যান্স কত আরপি, তাহলে আইপি আরপি হয়ে গেল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত হবে, সেটা কত হবে ভি, এটাকে বিভবের নতি বলা হয়, বিভবের নতি যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করব, সেটা যে প্রতি একক দৈর্ঘ্যে কত পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, মানে ভি এবি আপন এল। তাহলে ভি এবি আপন এল যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করব, সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে না, সেটা ইকুয়াল টু হয়ে যাবে দেখো আইপি ইন্টু আরপি আপন এল। এই যে ল্যামডাটা এটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে কতটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। তাহলে আমরা পেয়ে যাব ভি এজে মানে কি, এই যে এজে অংশ কতটা পোটেনশিয়াল ড্রপ হয়েছে, তাহলে এজে অংশ কতটা পোটেনশিয়াল ড্রপ হবে, একক দৈর্ঘ্যে যদি পোটেনশিয়াল ড্রপ ল্যামডা হয় তাহলে এল দৈর্ঘ্যে কত হবে, ল্যামডা ইন্টু এল। ভেবে দেখো, তাহলে এই যে ল্যামডাটা আমরা কোথা থেকে পাবো, এইখান থেকে পাবো। ল্যামডাটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো, ল্যামডাটাকে আসলে কনস্ট্যান্ট রাখতে হবে। দেখো ল্যামডাটা যদি কনস্ট্যান্ট রাখি তাহলে আমরা ভি এজে মানে এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা আমরা ইজিলি এলটা পরিমাপ করলেই পেয়ে যাব। কারণ দেখো ল্যামডা পরিমাপ করা অত্যন্ত ইজি, আইপি ইন্টু আরপি, আইপি প্রথমে আমরা মেজার করে রেখেছি, আরপি হচ্ছে পুরো একটা রেজিস্ট্যান্স সেটা আমাদের জানা, এলপিটা কি, সরি এটা হবে এলপি, কারণ এলটা কি এইখানে অবধি, তাহলে পুরো একটা হচ্ছে এলপিটা আমাদের জানা পুরো একটা যে দৈর্ঘ্য, তাহলে ল্যামডা আমরা ইজিলি বের করে নিতে পারবো। এবং এই ল্যামডাটাকে যদি আমরা ফিক্সড রেখে দিই সুবিধা কি, এলটা মাপ করলে আমরা ভিএজে পেয়ে যাবো, ল্যামডা আমাদের অলরেডি জানা। তাহলে কি যখনই আমরা এলটাকে মাপ করবো তখনই আমরা সঙ্গে সঙ্গে ভিএজে পেয়ে যাবো, মানে কি এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কি ওই ব্যালেন্সিং লেন্থের সঙ্গে সমানুপাতিক হয়ে গেছে, বা ভিএজে ইকুয়াল টু ল্যামডা ইন্টু এল আমরা বলতে পারি। এইটা হচ্ছে ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এইটা বের করে আমাদের লাভ কি হলো, এইটা বের করে আমাদের লাভ হলো যখনই আমরা এইটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে এই দুটো পয়েন্টের মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স হবে আর এই দুটো পয়েন্টের মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটা সেম। কেন, কারণ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায়নি। তো তাহলে এর মধ্যে যদি কোনো কারেন্ট না যায় আর এই দুটো পয়েন্টের সঙ্গে এই দুটো পয়েন্ট যদি ভাবি আমরা দেখি প্যারালালে আছে, তাহলে এই ইটা কিন্তু এই ভি এজের সঙ্গে সমান হয়ে যাবে। কিন্তু যদি এর মধ্যে কারেন্ট যেত তাহলে কিন্তু সমান হতো না, কারণ কারেন্ট গেলে তোমরা জানো যে এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স আর একই হবে না। কেন হবে না, কারণ দেখো এর মধ্যে রিলেশন আছে, ভি ইকুয়াল টু কি হয়, ই মাইনাস আইআর। তাহলে ভি ইকুয়াল টু ই কখন হবে না, যদি আই ইকুয়াল টু 0 হয়। ওই জন্যই তোমরা ব্যালেন্সিং লেন্থটা খুঁজছি এমন জায়গায় যাতে করে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 0 হয়। আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একবার প্রবাহ মাত্রা 0 হয়ে গেলে, আই 0 হয়ে গেলে ভি ইকুয়াল টু ই হয়ে যাবে। এখানে ভি বলতে কি এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, আর এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে প্যারালাল আছে দেখো, তাহলে ভি এজে ইকুয়াল টু ল্যামডা এল, এইটা ইকুয়াল টু হয়ে যাবে ই। তার মানে আমরা এই আননোন ব্যাটারিটার যে তড়িৎচালক বল সেটা আমরা মেপে ফেলেছি, সেটা কত না ই ইজ ইকুয়াল টু সিম্পল ল্যামডা এল। ভেবে দেখো ই ইজ ইকুয়াল টু সিম্পল ল্যামডা এল হয়ে গেছে। এবং এই ল্যামডাটা ওই জন্যই বলছি আমাকে ফিক্সড রাখতে হবে, না হলে তো ল্যামডা যদি ভেরি করতে থাকে তাহলে আমরা এই ভি এজে কে প্রপোর্শনাল এল বলতে পারবো না। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে যেটাকে আমরা বিভবের নতি বলছি, সেটা ফিক্স রাখতে গেলে আইপি কে ফিক্স রাখতে হবে। তাহলে আমরা তড়িৎচালক বল আননোন ব্যাটারিটা ইজিলি পেয়ে যাবো অনলি বাই মেজারিং দ্য লেন্থ। কারণ এক্সপেরিমেন্টে আমরা কি করবো, জাস্ট কোথায় দেখবো যে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ মাত্রা 0 হচ্ছে, সেই লেন্থটাকে স্কেল দিয়ে মেপে নেবো, তারপর এখানে বসিয়ে দেবো। আর ল্যামডা তো অলরেডি আমাদের আগে থেকে জানা থাকবে আইপি আরপি বাই এলপি থেকে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমরা একটা আননোন ব্যাটারির ক্ষেত্রে আননোন ব্যাটারির যে তড়িৎচালক বল সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো বাই ইউজিং পোটেনশিওমিটার। তাহলে একটু আগে আমরা যেটা বলছিলাম যে একটা এখান থেকে বিখ্যাত কোশ্চেন আছে যে কেন ভোল্টমিটার দিয়ে পরিমাপ করা যায় না। এটা ভোল্টমিটার দিয়ে কেন একটা তড়িৎচালক বলের ভোল্টমিটারের সাহায্যে কেন একটা ব্যাটারির তড়িৎচালক বল পরিমাপ করা যায়নি। অনেকে মনে করতে পারে যে স্যার আমরা যদি এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিতাম তাহলে তো এই তড়িৎচালক বল পরিমাপ করা যেত। একটা সার্কিটে মনে করো ব্যাটারি আছে, সেই ব্যাটারির আমরা তড়িৎচালক বল নির্ণয় করতে চাইছি, আমরা এক কাজ করি এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিই। কিন্তু ভোল্টমিটার লাগিয়ে দিলে সমস্যা কি হবে, দেখো এর মধ্যে দিয়ে তো কারেন্ট যাবে, তো যখন এই কারেন্ট যাবে
তখন এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স আর তো ভি হচ্ছে না, মানে এই দুটো পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স ই হচ্ছে না, এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ভি ইকুয়াল টু কত হয়, ই মাইনাস আইআর, ই মাইনাস আইআর। তার মানে এই ভোল্টমিটার যে মেজারিংটা করবে সেটা ই মেজারিং করবে না, ই মাইনাস আইআর মেজার করবে। ওই জন্য আমরা পোটেনশিওমিটার অ্যারেঞ্জমেন্টের সাহায্যে কি করছি, যাতে করে এখানে কারেন্ট পাস না করে। তাহলে কারেন্ট যদি পাস না করে তাহলে কি হবে, ভি ইকুয়াল টু ই হয়ে যাবে। তার মানে কি এই দুটো পয়েন্টের যে ভোল্টেজ, এই দুটো পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা ই থাকলো, আবার এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স আমরা বাই ইউজিং ব্যালেন্সিং লেন্থ এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স নির্ণয় করে নিচ্ছি ভি এজে। তাহলে ভি এজে ইকুয়াল টু ল্যামডা এল, সেটাই হয়ে গেল কিন্তু এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, কিন্তু সেই বিভব পার্থক্যটা আসলে ই, কারণ আই ইকুয়াল টু 0। ক্লিয়ার? সো দিস ইজ হাউ উই ক্যান মেজার ভেরি প্রিসাইসলি দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল একটা আননোন ব্যাটারির। ক্লিয়ার? এর আরো অ্যাপ্লিকেশন আছে। কি অ্যাপ্লিকেশন আছে না, মনে করো আমাদের কাছে দুটো যদি ব্যাটারি থাকে, মনে করো একটা ব্যাটারি আছে, এর সঙ্গে আমরা যদি আরেকটা ব্যাটারি প্যারালালে লাগিয়ে দিই, তাহলে ওই দুটো ব্যাটারির মধ্যে যে তড়িৎ চালক বল কার বেশি কার কম কম্পেয়ার করতে পারবো আমরা। কারণ দেখো এই ব্যাটারিটা লাগালে যা ব্যালেন্সিং লেন্থ হবে, অন্য একটা ব্যাটারি লাগালে ব্যালেন্সিং লেন্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই দুটো ব্যালেন্সিং লেন্থের রেশিও থেকে আমরা পেয়ে যাবো। দেখো কিভাবে পেতে পারি, সেটা কিভাবে পেতে পারি দেখো, নেক্সট পেজে আছে। দেখো এইটা হবে তো সেক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম। দুটি কোষের যদি আমরা তড়িৎ চালক বলে তুলনা করতে চাই, তার সার্কিট ডায়াগ্রাম হবে এটা। এখানে কি করতে চাইছি আমরা, দেখো সেম সার্কিট আমি আগেই বললাম, শুধুমাত্র এখানে দুটো কোষ লাগানো আছে। একটার আমি তড়িৎ চালক বল E1 বলছি, তো আর একটা তড়িৎ চালক বল আমি E2 বলে দিলাম। একটা E1 একটা E2। দেখো দুটো কি আছে, K1 K2। যদি K1টা যোগ করি তাহলে E1টা এই সার্কিটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। E1 এর জন্য যদি ব্যালেন্সিং লেন্থ মনে করো L1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে জানি, E1 ইজ ইকুয়াল টু ল্যামডা L1 হয়ে যাবে। আবার দেখো E2 এর জন্য যদি ব্যালেন্সিং লেন্থ L2 হয়, তাহলে E2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে বলো, ল্যামডা ইন্টু L2। তাহলে দুটো কোষের তড়িৎ চালক বলে তুলনা এখান থেকে করতে পারবো, ভেরি সিম্পল। E1 বাই E2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে L1 বাই L2। দেখো এই সমীকরণটা থেকে কিন্তু আমরা ইজিলি করতে পারবো কম্পেয়ার। আর একটা বিষয় আমরা কি বলেছিলাম, যে আমরা চাইলে এই কোষের যে অভ্যন্তরীণ রোধ সেটাও আমরা নির্ণয় করতে পারবো। একটা তড়িৎ কোষের শুধু তড়িৎ চালক বল নয়, আমরা যদি চাই তাহলে তড়িৎ চালক বলের অভ্যন্তরীণ রোধও নির্ণয় করতে পারবো। তার জন্য দেখো এইটা এরকম সার্কিট ডায়াগ্রাম হওয়া উচিত। এই সার্কিট ডায়াগ্রামটাতে কি বোঝাচ্ছে দেখো, কি করা হয়েছে, জাস্ট এখানে যে ব্যাটারিটা ছিল ER, ভেবে দেখো ই মানে কি, তড়িৎ চালক বল, আর মানে অভ্যন্তরীণ রোধ, এর সঙ্গে একটা প্যারালাল রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। তাহলে কি হবে না, এইখানের মধ্যে একটা কারেন্ট পাস হবে শুধুমাত্র এইখানে। এমন হবে এই সিস্টেমটা করা হয়েছে, কারণ দেখো আমরা যেটাকে সরাতে নিশ্চয়ই এমন একটা পয়েন্ট পাবো। সাপোজ মনে করো যখন আমরা এই ক্যাপিটাল আরটা লাগাইনি, দেখো সাপোজ মনে করো যখন আমরা ক্যাপিটাল আরটা লাগাইনি, তখন এর ব্যালেন্সিং লেন্থ ছিল L। তাহলে তখন যদি এর ব্যালেন্সিং লেন্থ L হয়, তাহলে ভি এজে কত হবে, সিম্পল ল্যামডা L, ভি এজে সিম্পল ল্যামডা L হবে। কিন্তু মনে করো যখনই আমরা এই সেটাকে আমি L1 বলছি প্রথমবারে, তাহলে ল্যামডা L1 হবে। এই দুটো প্রান্তের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স ল্যামডা L1 হবে। যেই মনে করো এই রেজিস্ট্যান্সটা এখানে লাগিয়ে দেবো, তখন তো আর এই পয়েন্টে ব্যালেন্সিং লেন্থ পাওয়া যাবে না, কারণ এখানে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। তাহলে আমরা এইটাকে আবার সরিয়ে অন্য একটা পয়েন্টে দেখলাম যেখানে ব্যালেন্সিং লেন্থ পাওয়া যাচ্ছে। তো সেইটা যদি আমাদের মনে করো ল্যামডা L2 হয়, আচ্ছা এই যে ল্যামডা L1 এইটা ইকুয়াল টু কিন্তু ই বটে, আবার এটা আমরা অলরেডি আগেই জানি এটা ইকুয়াল টু ই বটে। কিন্তু যখনই আমরা এখানে দেখো রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিয়েছি, তখন তো এটা চেঞ্জ হয়ে গেছে। তো তখন এই দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা কত হয়ে যাবে, ল্যামডা L2। এবং দেখো এই যে ল্যামডা L2 হয়েছে এই দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, তখন কিন্তু এটার ইকুয়াল টু ই হবে না। কেন হবে না, কারণ এখন তো এখানে কারেন্ট যাচ্ছে। তাহলে এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল টু এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ঠিকই, কিন্তু সেটা ই নয়, সেটা কি, সেটা ভি। সেই ভি মানে কত আবার ই মাইনাস আইআর। আবার দেখো এই দুটো পয়েন্টের যা ভোল্টেজ ডিফারেন্স, এই দুটো পয়েন্টের তাই ভোল্টেজ ডিফারেন্স প্যারালালে। দেখো এই দুটো পয়েন্টের যা ভোল্টেজ ডিফারেন্স, এই দুটো পয়েন্টের তাই ভোল্টেজ ডিফারেন্স, আবার এই দুটো পয়েন্টের তাই ভোল্টেজ ডিফারেন্স। তাহলে এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ল্যামডা L2 দ্যাট ইজ ইকুয়াল টু এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সেটা কি ভি। সেই ভি মানে আবার কত, এখানে আমরা জানি ওহমস ল অনুযায়ী ই মাইনাস আইআর। আবার দেখো এটাও আমরা জানি যে এই দুটো পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স হবে, এখানে যে কারেন্ট আই হয় তাহলে আই ইন্টু আর, তাহলে এইটা ইকুয়াল টু আই ইন্টু আর আমরা লিখতে পারি। তার মানে দেখো ফাইনালি যদি আমরা এই দুটোকে ইকুয়াল করে দিই, তাহলে আমরা বলতে পারি যে ল্যামডা L2 ইকুয়াল টু আই আর। ভেবে দেখো আবার দেখো আই কে আমরা কি বলতে পারি, আই ইকুয়াল টু কি জানি আমরা, ই বাই আর প্লাস আর। তাহলে আই এর জায়গায় যদি আমরা এটা লিখে দিই, তাহলে ল্যামডা L2 ইকুয়াল টু আই এর জায়গায় যদি আমরা লিখি মনে করো ই বাই
আর প্লাস আর ইন্টু আর। আবার এই ই মানে কত, ল্যামডা L1, তাহলে লিখতে পারি ল্যামডা L2 ইকুয়াল টু ল্যামডা L1 ইন্টু আর আপন আর প্লাস আর। এইখান থেকে দেখো আমরা স্মল আরটা বের করার চেষ্টা করব। তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, কোনাকুনি গুণ করলে কি হবে বলো, কোনাকুনি গুণ করলে কি হবে, L2 আর প্লাস L2 ইন্টু স্মল আর ইকুয়াল টু L1 ইন্টু ক্যাপিটাল আর। তাহলে আমাদের চাই স্মল আর, তাহলে এখানে দেখো L2 ইন্টু স্মল আর যদি করো তাহলে আর ইন্টু কত হয়ে যাবে, L1 মাইনাস L2। ওকে, তারপরে L2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে L1 বাই L2 মাইনাস 1। তাহলে দেখো স্মল আর ইকুয়াল টু ফাইনালি হয়ে যাবে দেখো কি না, L1 আপন L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। এই ফর্মুলাটা ইউজ করতে পারো স্মল আর এর জন্য। L1টা কি প্রথমে যে লেন্থটা ছিল যখন ক্যাপিটাল আরকে লাগানো হয়নি, L2টা কি পরে যে লেন্থটা হয়েছে যখন আমরা কি করেছি এই ক্যাপিটাল আরটাকে লাগিয়ে দিয়েছি। তাহলে এই দুটো লেন্থ যদি আমরা জাস্ট জানি আর ক্যাপিটাল আর যেটা আমরা লাগিয়ে সেটা যদি জানি, তাহলে আমরা অভ্যন্তরীণ রোধ স্মল আর কিন্তু নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? দেখো এই ফর্মুলাটা কিন্তু আমি এই দুটো থেকে এনেছি, অ্যাকচুয়ালি এই দুটো থেকে, এটা আমরা আগে অলরেডি পড়েছি। ই মাইনাস আই আর ইকুয়াল টু যদি আই আর হয় তাহলে সেক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর লিখতে পারি, তাহলে ডাইরেক্টলি চলে আসবে। ক্লিয়ার? তো দেখো এই তিনটে বিষয় হচ্ছে যে মেন, একটা হচ্ছে কি যে কিভাবে আমরা তড়িৎচালক বল নির্ণয় করতে পারবো, সেকেন্ড হচ্ছে কি না দুটো তড়িৎচালক বলের কম্প্যারিজন কিভাবে করতে পারবো, এবং থার্ড হচ্ছে অভ্যন্তরীণ রোধ আমরা কি করে নির্ণয় করতে পারবো। এগুলো থেকে কিন্তু আমাদের প্রবলেমও আসতে পারে। দেখো আমরা কয়েকটা প্রবলেম করব, তাহলে বুঝতে পারবো যে কি ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসে। জাস্ট এই কোয়েশ্চেনটা দেখো, লাস্ট যে আমরা থিওরিটা বললাম এই থিওরিটার উপরেই কোয়েশ্চেনটা দিয়েছে। কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনে দেখো কি বলছে, পোটেনশিওমিটার ব্যবস্থা একটি কোষের তড়িৎচালক বল মাপার সময় 240 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। ওকে, 240 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। কোষটির সঙ্গে 2 ওহম রোধের একটি ষাঁট যোগ করলে নিস্পন্দ বিন্দুটি 120 সেন্টিমিটার দৈর্ঘ্যে সরে আসে। কোষটির অভ্যন্তরীণ রোধ কত? তাহলে দেখো স্মল আর ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি ছিল, স্মল আর ইকুয়াল টু L1 আপন L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর, ভেরি সিম্পল। তাহলে দেখো বলছে যে প্রথমে কত ছিল রোধ 240 সেন্টিমিটার এবং পরে কত হয়েছে 120 সেন্টিমিটার। তাহলে কি হবে বলো? আচ্ছা দেখো এইটা যখন করবে কোশ্চেনটা, এখানে একটা বিষয় খেয়াল রাখবে, স্মল আর তো নেগেটিভ হতে পারেনি। তাহলে দেখো এই যে L1 বাই L2 যে রেশিওটা না, এটা ভুলে যেতে পারো যে L1 বড় হবে না L2 বড় হবে, সবসময় বড়টা উপরে লিখবে। কেন বলো তো? কারণ দেখো আর সবসময় গ্রেটার দেন 0 হওয়া চাই, তাহলে বড়টা যদি উপরে লিখি, এখানে বড় কোনটা 240, তাহলে 240 আপন 120 মাইনাস 1 ইন্টু আর কত বলেছে 2 ওহম, তাহলে 240 আপন 120 মানে হচ্ছে 2 মাইনাস 1 ইন্টু 2, তার মানে সিম্পলি 2 ওহম অ্যান্সার হবে। অপশন এ ইজ কারেক্ট, ডাইরেক্ট হয়ে যাবে তোমার। ঠিক আছে, L1 বাই L2 মাইনাস 1 ইন্টু আর, এত কিছু ভাবার দরকার নেই, এই ফর্মুলাটা মনে রাখবে। আর যে দুটো লেন্থ দেওয়া থাকবে সে দুটো লেন্থে যেটা বড় সেটা উপরে লিখবে, যেটা ছোট সেটা নিচে লিখবে। কারণ কি না হলে এটা একের থেকে কম হয়ে যাবে, একের থেকে কম হলে এটা নেগেটিভ চলে আসবে, নেগেটিভ হওয়া তো সম্ভব না, ইন্টারনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এইভাবে এই কোশ্চেনটা ইজিলি তোমরা কিন্তু সলভ করতে পারবে। নেক্সট দেখো আরেকটা কোশ্চেন আমরা একটু সলভ করার চেষ্টা করি। এই কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটু পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার এবং এর সঙ্গে যুক্ত একটি প্রমাণ কোষের তড়িৎচালক বল ই ভোল্টের সাহায্যে 0.5 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির তড়িৎচালক বল মাপতে গিয়ে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়, ব্যাটারির তড়িৎচালক বল কত? আচ্ছা, তাহলে প্রথমে কোথায় নিস্পন্দ বিন্দু পাওয়া গেছিল? 100 সেন্টিমিটার না, পুরো তারটার দৈর্ঘ্য বলা আছে 100 সেন্টিমিটার। ওকে, এর সঙ্গে যুক্ত একটি প্রমাণ কোষের তড়িৎচালক বল ই ভোল্ট, প্রমাণ কোষের তড়িৎচালক বল বলা আছে ই ভোল্ট, আর পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য হচ্ছে যে 100 সেন্টিমিটার, মানে পুরো যে এলপিটা সেটা দেওয়া আছে 100 সেন্টিমিটার। ওকে, আর তড়িৎচালক বল যেটা আমাদের নির্ণয় করতে হয় সেটা ই দেওয়া আছে। এর সাহায্যে আমরা 0.5 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির তড়িৎচালক বল মাপতে চাইছি। তাহলে সেই ব্যাটারিটা হচ্ছে স্মল আর ইকুয়াল টু কত 0.5 ওহম, তড়িৎচালক বল মাপতে গিয়ে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে। তাহলে এই এলটা যেখানে নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। বলছে ব্যাটারির তড়িৎচালক বল কত হবে, ব্যাটারির তড়িৎচালক বল কত হবে? তাহলে দেখো এখানে একটা বেসিক বিষয় যেটা সেটা হচ্ছে কি দেখো, এইখানে তো তোমার নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে, তার মানে পোটেনশিওমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ মাত্রা হবে না, পোটেনশিওমিটারের মধ্য দিয়ে কোনো রকম প্রবাহ মাত্রা হবে না। তাহলে কোন কন্ডিশনটা মানবে বলো? ভেবে দেখো, আমি সার্কিটটা একবার আঁকছি তাহলে বুঝতে পারবে তোমরা।
ভেবে দেখো নিচের যে সার্কিটটা ছিল, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, নিচের দিকে একটা সার্কিট ছিল, ভেবে দেখো এইদিকে গ্যালভানোমিটার, এখানে ছিল জে, এইদিকে আমরা একটা রেজিস্ট্যান্স এই মুহূর্তে অ্যাড করেছিলাম ক্যাপিটাল আর, এইটা ছিল ই কমা স্মল আর। ওকে, আর উপর দিকে একটা সার্কিট তো ছিল, বুঝতে পারছো, উপর দিকে প্রাইমারি সার্কিটটা আমাদের ছিল। তাহলে আমাদের বলছে ব্যাটারির তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল ই, এর সাহায্যে ব্যাটারির তড়িৎচালক বল মাপতে গিয়ে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিস্পন্দন বিন্দু পাওয়া যায়। তাহলে ব্যাটারির তড়িৎচালক বল হলো, কিন্তু ব্যাটারির তড়িৎচালক বল তো প্রথমে দেওয়াই ছিল, একটি পোটেনশিওমিটার তার দৈর্ঘ্য একসঙ্গে এর সঙ্গে যুক্ত একটি প্রমাণ কোষের তড়িৎচালক বল। আচ্ছা, মানে উপর দিকেরটা, উপর দিকেরটা হচ্ছে যে ই। ওকে, তাহলে এইটা হচ্ছে যে ই ড্যাশ যদি হয়, তাহলে এই ই ড্যাশটা আমাকে পরিমাপ করতে হবে। তাহলে দেখো এটা যদি ই হয়, এটা যদি ই হয়, ওকে, আর এই ব্যাটারিটার সঙ্গে তো কোনো রকম রেজিস্ট্যান্সও দেওয়া নেই, মানে রিওস্টেট টিওস্টেট কিছু নেই, তাহলে এর কারেন্টটা কত হবে? এর কারেন্টটা কত হবে? আই ইকুয়াল টু ই বাই, ভেবে দেখো, ই বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে এই পোটেনশিওমিটার ওয়্যারটার যে রেজিস্ট্যান্স, ই আপন আরপি, ই আপন আরপি হয়ে যাবে, তাই তো। আর ই ড্যাশ ইকুয়াল টু কত হবে? ই ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে দেখো ল্যামডা ইন্টু এল। ওকে, এবার ল্যামডাটা কত বলো? ল্যামডাটা কত বলো? ল্যামডাটা হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে আইপি ইন্টু আরপি হয়, মানে এটা আইপি, তাহলে আইপি ইন্টু আরপি, ভেবে দেখো আইপি ইন্টু আরপি আপন এলপি ইন্টু এল। ওকে, এখন দেখো আইপির কত? আইপি হচ্ছে ই বাই আরপি, তাহলে দেখো আইপিটাকে যদি আমরা লিখি ই বাই আরপি, ই বাই আরপি ইন্টু আরপি আপন এলপি ইন্টু এল। এবার দেখো আরপি আরপি কেটে গেল, তাহলে ইএল আপন এলপি, তাহলে ই ড্যাশ ইকুয়াল টু ফাইনালি কি হবে দেখো, ই ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে ইএল আপন এলপি। ওকে, তাহলে ইএল আপন এলপি, ই কত? ই এর আকারে তো উত্তর আছে। এল কত? এল হচ্ছে তোমার 30, তাহলে 30 ই আপন এলপি কত? 100, 30 ই আপন 100, অপশন এ ইজ কারেক্ট। বোঝা গেল বিষয়টা? দেখো এখানে যদি রিওস্টেট লাগানো থাকতো, কোশ্চেন কিন্তু বলেন, তাহলে এখানটা আরপি প্লাস আরএইচ হয়ে যেত, তা তখন সমস্যা হতো ক্যালকুলেশনটা। কিন্তু যেহেতু এখানে কিছু বলা নেই, তাহলে আমরা বলবো যে ই আপন আরপি প্লাস আরএইচ তো 0 দেওয়া আছে এখানে, ধরে না, ঠিক আছে। তাহলে আইপিটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে ই ড্যাশ মান কত হবে? ল্যামডা এল, আর ল্যামডার জায়গায় আইপি আরপি বাই এলপি লিখেছি ইন্টু এলপি। এবার দেখো আইপির মানটা যখন এখানে বসিয়ে দিচ্ছি ই দিয়ে, তখন আরপিটা কেটে গেল, বাস রেশিওতে চলে এলো। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমরা এই ধরনের কোয়েশ্চেন করতে পারবে। আর একটা কোয়েশ্চেন দেখা যাক, এই কোয়েশ্চেন একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এআইটিবিলিতে পড়েছে আগে, মানে যেই মেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি পোটেনশিওমিটার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গিভেন রয়েছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, কত দেওয়া আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার -6 মিটার স্কয়ার। এর মধ্য দিয়ে প্রবাহ 0.1 এম্পিয়ার, I ইকুয়াল টু দেওয়া আছে 0.1 এম্পিয়ার, এবং তারের উপাদানের রোধাঙ্ক দেওয়া আছে, মানে রো দেওয়া আছে 10 টু দ্য পাওয়ার -7 ওহম মিটার। পোটেনশিওমিটার তার বরাবর বিভবের নতি, সুষম নতি কত? নতি মানে ল্যামডা, ল্যামডা মানে কি? ভি আপন এল, পোটেনশিয়াল ডিফারেন্স আপন এল। ভি মানে কত? আই ইন্টু আর, তাহলে আই ইন্টু আর আপন এল। আর মানে কি? রো এল বাই এ, তাহলে আই আপন এল ইন্টু আর মানে কত? রো ইন্টু এল আপন এ, তাহলে এল এল কেটে গেল, তাহলে ফাইনালি কত হবে দেখো, আই রো আপন এ। আই গিভেন আছে অবশ্যই 0.1, রো গিভেন আছে অবশ্যই 10 টু দ্য পাওয়ার -7, ক্রস সেকশনাল এরিয়া 10 টু দ্য পাওয়ার -6। ওকে, তাহলে দেখো উপরে 10 টু দ্য পাওয়ার -7, এখানে যদি নিই তাহলে উপরে হচ্ছে 10 টু দ্য পাওয়ার -8 আপন 10 টু দ্য পাওয়ার -6, তাহলে এটা হয়ে গেল 10 টু দ্য পাওয়ার -2 ফাইনালি, 10 টু দ্য পাওয়ার -2 ভোল্ট পার মিটার। দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু কোশ্চেন আরামসে করা যাবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ওকে, তাহলে বুঝতেই পারছো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেল। আমরা নেক্সট আমরা হিটিং ইফেক্ট অফ কারেন্টটা শুরু করব, আর সব চ্যাপ্টারের থিওরিগুলো এবং কিছু কিছু এবং সলভ এক্সাম্পল করে আমি শেষ করে নিই তাড়াতাড়ি করে, তারপরে প্রবলেম প্র্যাকটিস আবার মানে কোশ্চেন প্র্যাকটিস করাবো, এমসিকিউ কোশ্চেন সেট প্র্যাকটিস করাবো। ওকে, আজকে এইটুকুই, থ্যাংক ইউ। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, থ্যাংক ইউ।